গুলো নিয়েছি অনেকগুলো বলেছে এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিয়ে আমাকে শুরু করতে হবে যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয়, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে। এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো সেটা ঢাকা ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে। এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে আমাদের স্বাস্থ্যসেবার কথা যখন আমরা বলছি, আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তারপরেও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবায় কারো যদি সমস্যা হয়, তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতিজ্ঞা করেছি জাতির কাছে, বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য। এটা শুধু তার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ, যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায়, আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যায় যাচ্ছে, অনেকে সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নাই। এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই। এবং তার আরেকটা দিক আছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার, আপনারা যারা আছেন আপনারা জানেন প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে 5 থেকে 10,000 টাকা খরচ আছে না? প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা প্রাথমিক স্বাস্থ্যসেবায় খরচ নাই? আছে তো, সবাই খরচ করে, কেউ বুঝতে পারে না। আজকে 500 টাকার মেডিসিন, কালকে ডাক্তারের ফিস করতে করতে কিন্তু এই টাকাটা আপনার পকেটে থেকে যাচ্ছে। এই 5 থেকে 10,000 টাকা প্রত্যেকটি পরিবারের পকেটে যে সেভিংসটা হচ্ছে, এটা থেকে যাচ্ছে। এটা কিন্তু আরেক দিক থেকে এই টাকাটা তার পরিবারের কল্যাণে সে ব্যয় করতে পারে। তারা একটু ভালো খেতে পারে, তারা ভালো পড়তে পারে, তারা কিছুটা আনন্দ উৎসব এগুলো পালন করতে পারে। তাহলে এটার কিন্তু সামাজিক স্বাস্থ্যকর সব দিকটা কাভার করে। এই জন্য আমাদের স্বাস্থ্যসেবার উপর বড় জোর দিয়েছে। এবং অনেকে প্রশ্ন করে আপনারা এই সেবাগুলো যে দেবেন, এটার টাকার উৎসটা কোথায়, এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করে। এই উৎসটা খুব সহজ। আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করে খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপির 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করব। এবং 5% অনেক টাকা, আপ টু 5% অনেক টাকা। এবং এর মধ্যে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, এর পরবর্তীতে যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে। তো একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি, স্লোগান হিসেবে আপনারা লক্ষ্য করবেন যে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার তারাই হয়েছে। কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রায়ন করার কথা আমরা বলছি, আমরা এখন বলছি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার জন্য। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। এই জন্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি। এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট থেকে। এই যে আপনারা যারা বিএ এম এ পাস করে আছেন, এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বেশি কর্মসংস্থান কর্মের বাইরে আছেন আপনারা যারা বিএ এম এ পিএইচডি করেছেন, এবং এদের কর্মসংস্থান সবচেয়ে কঠিন। এই জায়গাটা আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। আমরা 18 মাসে 1 কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি। 1 কোটি চাকরি 18 মাসে। আমাকে অনেকে বলে, খসরু ভাই আপনি কি একটু অ্যাম্বিশাস কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে? আমি বলেছি বিকজ উই আর অ্যাম্বিশাস, উই আর অ্যাম্বিশাস। অ্যাম্বিশন ছাড়া কোনো জাতি আগাইতে পারবে? আমরা অ্যাম্বিশাস, নিশ্চিতভাবে অ্যাম্বিশাস। এবং এই অ্যাম্বিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না। অ্যাম্বিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। নতুন প্রজন্মকে, যুব সমাজকে
এই অ্যাম্বিশনের সাথেই চলতে হবে। এবং এই চাকরি, শিক্ষিত যারা এখন চাকরির বাইরে আছে তাদের জন্য, যাদের স্কিল, যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি, এবং যাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদের জন্য চাকরি। অর্থাৎ 1 কোটি চাকরির যদি জোগাড় করতে হয় 18 মাসে, এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে। সেই কর্মযোগ্য আমরা কিভাবে সম্পাদন করব সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমরা আশা করি যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, একটা কথা আমি প্রত্যেক দিন বলি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে, যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি, নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি, ধারণ করতে না পারি, সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই। এবং রাজনীতিবিদদের আমরা বলছি, ইউ বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। আমরা যারা ঘুম থেকে উঠতে পারবো না, নতুন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবো না, চাহিদা বুঝতে পারবো না, প্রত্যাশা পূরণ করতে পারবো না, তাদের জন্য আগামীর বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন হবে। তাদের রাজনীতি থাকবে না, এবং না থাকাই ভালো। তাদের রাজনীতির দরকার নাই যদি আমরা সেটা পূরণ করতে না পারি। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা ধারণ করেছে, বিএনপি ধারণ করেছে, এবং সেই ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ, আপনাদের সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।